এই জাতীয় প্রেস ক্লাবে অবস্থান করে অসহনীয় কষ্ট করে গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর সদস্যবৃন্দ সহ সকলকে কৃতজ্ঞতা জানিয়ে এবং আজকের এই প্রোগ্রামে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট বিগত 17 সাল থেকে আমরা মাঠে আন্দোলন করছি। আমরা 18 সালে 20 দিন জাতীয় প্রেস ক্লাবে আমরা অনশন করেছিলাম, প্রতীকী অনশন করেছিলাম এবং আমরণ অনশন করেছিলাম। সেই প্রেক্ষিতে তৎকালীন সরকার এমপিভুক্ত শিক্ষকদেরকে 5% ইনক্রিমেন্ট এবং বৈশাখী ভাতা দিয়েছিল। এরপরে লাস্ট সরকারের পুরোটা সময় আমরা আন্দোলনে ছিলাম, কিন্তু সরকার আমাদের কোনো কথাই শুনেনি। আমরা 2022 সালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঈদের দিন আমরা মানববন্ধন করেছি। আমরা ঈদের নামাজ পড়েছি মাওসী মসজিদ। পরবর্তীতে আমরা প্রায় শতাধিক এমপি মন্ত্রীকে আমাদের শতভাগ উৎসব পাতার ব্যাপারে আমরা স্মারকলিপি দিয়েছি। জাতীয় সংসদে গত সরকারের প্রায় 12 জন এমপি আমাদের দাবি দেওয়ার ব্যাপারে সাবেক প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলেন, কিন্তু তিনি কারো কথা শুনেননি, আমাদের কোনো দাবি তিনি মানেননি। আমরা 23 সালে 44 দিন জাতীয় প্রেস ক্লাব আন্দোলন করেছি। বিটিএর 22 দিনের আন্দোলন, ওখানেও আমরা ছিলাম। কিন্তু বিগত 6-7 বছর আসলে আমাদের প্রাপ্তি একেবারেই শূন্য ছিল, কিছুই আমরা পাইনি। এই সরকার ফর্ম করার পর তৃণমূল থেকে অনেক আমাদের উপর চাপ ছিল যে আপনারা আন্দোলনে, বলছি যে আমরা আন্দোলনে এখনই যাব না, কারণ এই সরকার আমাদের শিক্ষার্থীদের রক্তের উপর দাঁড়িয়েছে। সুতরাং এই সরকারকে সহযোগিতা করা, তাদেরকে স্পেস দেওয়া, এটা আমাদের নৈতিক দায়িত্ব বলে আমরা মনে করি। সেই জায়গা থেকে আমাদের বর্তমান যে শিক্ষা উপদেষ্টা মহোদয়, যিনি গতকালকে অব্যাহতি নিয়েছেন এই মন্ত্রণালয় থেকে, উনি দায়িত্ব নেওয়ার 5 দিন পরেই সেপ্টেম্বরের 2 তারিখ আমরা ওনার সাথে সাক্ষাৎ করেছি। আমরা জোটের পক্ষ থেকে 10 জন শিক্ষক আমরা ওনার সাথে সাক্ষাৎ করে আমাদের দাবি দেওয়া সম্পর্কে বিস্তারিত তাকে জানিয়েছি। 40 মিনিট তিনি আমাদেরকে তার মন্ত্রণালয়ের কক্ষে সময় দিয়েছেন, বিস্তারিত আমাদের কথা শুনেছেন। করেছিলাম যে স্যার আপনি আমাদের জন্য কি করবেন। তিনি বলছিলেন যে আপনারা আমাকে লিখিত দিয়ে যান, আমি সব মৌখিকভাবে শুনেছি, লিখিত দিয়ে যান, আমি আপনাদের জন্য কি করতে পারি দেখি। পরবর্তীতে কিছুদিন পরে, মাস 1.5 পরে আমরা গিয়েছিলাম। ওখানে যাওয়ার পর আমরা সারাদিন ছিলাম, মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে তার মিটিং ছিল, যার কারণে তিনি ওই দিন মন্ত্রণালয়ে আসেননি। আমরা মাগরিব পর্যন্ত তার জন্য অপেক্ষা করেছি। মাগরিবের যখন আজান হয় তখন আমরা ওখান থেকে বের হয়ে এসেছি। পরবর্তীতে আমরা একদিনের একটা কর্মসূচি দিয়েছিলাম জাতীয় প্রেস ক্লাবের সামনে। ওখানে গণ অধিকার পরিষদের সম্মানিত চেয়ারম্যান বিপি নুরুল হক নূর এবং সাকিব ভাই সহ রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছিলেন। আমরা ওখান থেকে আলটিমেটাম দিয়েছিলাম 31 ডিসেম্বর 2024-এর মধ্যে যদি আমাদের দাবি মানা না হয় তাহলে আমরা জানুয়ারি থেকে আন্দোলনে যাব। পরবর্তীতে আমরা মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেছি, বলেছি যে আপনারা আমাদের দাবি দেওয়াগুলোর ব্যাপারে একটা সুস্পষ্ট ঘোষণা দেন। তারা দেননি। পরবর্তীতে লিখিত আকারে আমরা মন্ত্রণালয়কে এবং মাননীয় প্রধান উপদেষ্টা দফতরকে জানিয়েছি যে আমরা 12 ফেব্রুয়ারি থেকে আন্দোলনে যাচ্ছি। আমরা এই আন্দোলনটি করার জন্য দেশের বিভিন্ন জেলায় আমরা সফর করেছি, শিক্ষকদেরকে সংগঠিত করেছি। 11 ফেব্রুয়ারি বিকেলে আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে ফের আবার মিটিং করেছি। মিটিংয়ের মধ্যে তাকে আমরা বলেছি 2টা বিষয়, যে আপনি আমাদের আসন্ন ঈদুল ফিতর থেকে শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপনটা আপনি দেন, কারণ আমাদের শিক্ষকরা এই এত অল্প টাকা দিয়ে, কারণ আমাদেরকে 25% উৎসব ভাতা দেওয়া হয়, এই অল্প টাকা দিয়ে আমার এন্ট্রি লেভেলের একজন শিক্ষক সে বোনাস পায় 3125 টাকা, এবং আমাদের ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক মাত্র বোনাস পায় 2300 টাকা। এত অল্প টাকা দিয়ে আমাদের শিক্ষকরা ঈদ করতে পারে না, তাদের অনেক কষ্ট হয়। ঈদুল ফিতরে আমাদের সন্তানের জামা কিনলে আমরা স্ত্রীর জামা কিনতে পারি না, মা বাবার জামা কিনলে নিজের জামা কিনতে পারি না, এবং অন্যান্য যে সামগ্রী এগুলো আসলে আমরা কিনতে পারি না, আমাদের অনেক কষ্ট হয়ে যায়। অনেক শিক্ষক ঋণ করে আমাদের ঈদ করে। আমরা তাকে অনুরোধ করলাম যে স্যার আপনি আমাদের উৎসব ভাতাটা পরিবর্তন করে দিয়ে যান। ঈদুল আমাদের অধিকাংশ শিক্ষক কুরবানিটা পর্যন্ত করতে পারে না। আপনারা হয়তো এখন ইতিমধ্যে জেনেছেন আমাদের এই 22 দিন আন্দোলনের কারণে। আমি নিজে ব্যক্তিগতভাবে চিনি যারা বিএ পাশ করে, এমএ পাশ করে চাকরি করে, কিন্তু কুরবানির সময় সে কুরবানিটা দিতে পারে না। এর ফলে তার যে সমাজ, তার যে পরিবার, তার সন্তান, তার আত্মীয় স্বজন, সকলের কাছে তার মাথাটা ছোট হয়ে যায়। মানে প্রত্যেকটা ঈদ আমাদের কাছে গলার কাটা হয়ে উপস্থিত হয়। এই জন্য আমরা ওনাকে 11 তারিখ বলেছি যে স্যার আপনি অল্প সময় হয়তো মন্ত্রণালয়ে থাকবেন, আপনি যতদিন থাকেন আপনার এই সময়ের মধ্যে আপনি অন্তত বোনাসটা স্যার আমাদের পরিবর্তন করে দিয়ে যান। উনি বলছেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব। তো পরবর্তীতে
ভাতার ব্যাপার ওনাকে বলছি যে বাড়ি ভাড়া আমাদেরকে 1000 টাকা দেই, বিশ্বের কোথাও বাংলাদেশের কোথাও তো এই 1000 টাকা দিয়ে বাড়ি ভাড়া পাওয়া যাবে না। মেডিকেল ভাতা দেওয়া হয় 500 টাকা। এখন আপনি একজন স্পেশালিস্ট ডক্টরকে যদি দেখাতে যান তাহলে আপনার 1000-1500 টাকা আমার কনসালটেন্সি ফি দিতে হয়। তো আমার শিক্ষক এই 500 টাকা দিয়ে সে ডাক্তারের ফি দিবে নাকি চিকিৎসা করবে, সে ঔষধ কিনবে? আর এই 500 টাকা দিয়ে নিজে চিকিৎসা করবে নাকি পরিবারের করবে? আমরা বলছি আপনি এগুলোতে হাত দেন। তিনি বলছেন আমি চেষ্টা করতেছি। আমরা বলছি যে স্যার আপনি একটা প্রজ্ঞাপন দেন অথবা স্পষ্ট একটা ঘোষণা দেন আপনি কি করবেন। তো উনি এটা দেন নাই, যার কারণে আমরা 12 তারিখ থেকে এই প্রোগ্রামটা শুরু করেছি। তো প্রোগ্রামটা শুরু করার পরে 17 তারিখ আমরা মার্চ টু সেক্রেটারির আমাদের একটা প্রোগ্রাম ছিল। আমরা এই 22 দিনে অনেকগুলো প্রোগ্রাম আমরা করেছি, আপনারা ইতিমধ্যে দেখেছেন এবং আপনারা এগুলোকে আপনারা কাভার করেছেন। তো আমাদের একটা প্রোগ্রাম ছিল মার্চ টু সেক্রেটারিয়েট। ওই প্রোগ্রাম থেকে প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে আহ্বান জানানো হয় আলোচনার জন্য। আমরা 7 সদস্যের একটি প্রতিনিধি দল 17ই মার্চ শিক্ষা উপদেষ্টার শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব হুমায়ুন কবির, ওনার সাথে আমরা সাক্ষাৎ করে মিটিং করি, ওনাকে এই বিষয়গুলো বলি। উনি শোনার পরে বলেছেন যে এগুলো অত্যন্ত যৌক্তিক। তিনি বলেছিলেন যে উনি পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে জানাবেন ওনার আলোচনা করে, এবং এও বলেছিলেন যে মাননীয় শিক্ষা উপদেষ্টা শিগগিরই আপনাদের ব্যাপারে একটা ব্রিফিং করবেন, এটা উনি আমাদেরকে বলেছিলেন। এরপরও কোনো শোনা হচ্ছিল না। লাস্ট আপনার 27 তারিখ শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনাব কাজী আব্দুর রহমান, ওনার সাথে আমরা সহযোগিতায় ওনারা আমাদেরকে নিয়ে গিয়েছিলেন 7 সদস্যের প্রতিনিধি দল। ওখানে কথা বলার পর উনি বলেছিলেন অল্প 2-1 দিনের মধ্যে উনি আমাদেরকে শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে বসার ব্যবস্থা করবেন। আমি তাকে পরে যখন ফোন করি উনি বললেন যে আমি সচিবালয়ের বাইরে থাকবো কয়েকদিন, আপনি পিএস এর সাথে কথা বলেন, শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে, ওনার পিএস এর সাথে। আমি তাকে বলে দিয়েছি। তো তাকে ফোনে কথা বললাম, বলার পরে উনি বললেন এই মুহূর্তে আমি কিছু বলতে পারবো না, আমি আপনাকে পরে জানাচ্ছি। এই লাস্ট রবিবারে তিনি আমাদেরকে জানিয়েছেন যে শিক্ষা উপদেষ্টা মহোদয় সম্পূরক বাজেট থেকে এবং আগামী বাজেট থেকে আমাদের এই দাবিগুলো পূরণের জন্য তিনি চেষ্টা করছেন এবং এই ব্যাপারে তিনি হয়তো কিছু বলবেন। আমি তাকে বললাম যে আমরা কি উৎসব ভাতা পাচ্ছি, আগামী যাবে না। এটা হচ্ছে আমাদের আন্দোলনের পরম্পরা। আমরা ইতিমধ্যে অনেকগুলো প্রোগ্রাম করেছি, মার্চ টু সেক্রেটারিয়েট, মার্চ টু যমুনা, মার্চ টু শিক্ষা ভবন, রাজপথে বিক্ষোভ মিছিল এবং জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল, এবং বাংলাদেশের সকল এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধ দিবস কর্মবিরতি 1 দিন এবং পূর্ণ দিবস কর্মবিরতি 3 দিন আমরা পালন করেছি। তো এই কর্মসূচিগুলো পালনের মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের দাবি দেওয়ার ব্যাপারে একটা জনমত তৈরি হয়েছে। তো এই প্রেক্ষিতে গতকালকে আপনারা শুনেছেন মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় সকল ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সামনে রেখে তিনি ঘোষণা দিয়েছেন আগামী ঈদুল আজহা থেকে আমাদের উৎসব ভাতাটা তিনি বৃদ্ধি করবেন। পাশাপাশি তিনি ঘোষণা দিয়েছেন যে আমাদের যে বাড়ি ভাড়া মেডিকেল ভাতা এটাও তিনি বৃদ্ধি করবেন। পাশাপাশি আমাদের শান্তি বিনোদন নামে একটা ভাতা, এটা সরকারিরা পায়, এটা আমাদের ছিল না, তিনি ঘোষণা দিয়েছেন এটা তিনি এটা বৃদ্ধি করবেন। সেই প্রেক্ষিতে আজকে আমরা এই সংবাদ সম্মেলন আপনাদের সামনে করেছি। আমি এখন লিখিত আকারে আমার সংক্ষিপ্ত বক্তব্য আছে, এটা আপনাদের সামনে পড়ব। এরপরে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আমরা নেব ইনশাআল্লাহ। প্রিয় সাংবাদিক বৃন্দ, সদ্য বিদায়ী মাননীয় শিক্ষা উপদেষ্টা প্রফেসর ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের বিদায়ী ব্রিফিংয়ে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে আগামী ঈদুল আজহা থেকে উৎসব ভাতা এবং সম্পূরক বাজেট ও আগামী বাজেটে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, বিনোদন ভাতা সহ অন্যান্য ভাতা বৃদ্ধির ঘোষণা দেয় জাতীয় প্রেসক্লাবের সামনে 22 দিন ধরে আন্দোলনরত সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক ভাইরা, এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ, এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে শতভাগ উৎসব ভাতা প্রদান এবং সরকারি নিয়মে বাড়ি ভাড়া ও মেডিকেল ভাতা প্রদানের দাবিতে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা গত 12 ফেব্রুয়ারি থেকে 22 দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি ও প্রতীকী অনশন পালন করে আসছে। ইতিমধ্যে সংগঠনটি মার্চ টু সেক্রেটারিয়েট, মার্চ টু যমুনা, মার্চ টু শিক্ষা ভবন, রাজপথে বিক্ষোভ মিছিল, জেলা উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে। সংগঠনের আহ্বানে ইতিমধ্যে বাংলাদেশের 31,000 এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে 1 দিন অর্ধ দিবস এবং 3 দিন পূর্ণ দিবস কর্মবিরতি পালিত হয়েছে। গত 17 ফেব্রুয়ারি প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে জোটের 7 সদস্যের প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ হুমায়ুন কবিরের সাথে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে তিনি নেতৃবৃন্দকে জানান যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের শতভাগ উৎসব ভাতা এবং সরকারি নিয়মে বাড়ি ভাড়া ও মেডিকেল ভাতার দাবিগুলো অত্যন্ত যৌক্তিক। নেতৃবৃন্দ এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে দাবিগুলো মেনে নেওয়ার সুস্পষ্ট ঘোষণা এবং প্রজ্ঞাপন জারির আহ্বান জানালে তিনি জানান যে শিক্ষা উপদেষ্টা
শিক্ষকদের দাবি দেওয়ার ব্যাপারে জানাবেন। এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রস্তাবের সামনে আন্দোলনরত শিক্ষক কর্মচারীদের প্রতি সম্মান দেখিয়ে মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় বিদায় ভাষণে গতকাল শিক্ষক কর্মচারীদের জন্য আসন্ন ঈদুল আজহা থেকে উৎসব ভাতা এবং সম্পূরক বাজেট এবং আগামী বাজেট থেকে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং বিনোদন ভাতা সহ অন্যান্য ভাতা বৃদ্ধির ঘোষণা দেওয়ায় শিক্ষা উপদেষ্টার প্রতি আস্থা ও সম্মান রেখে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট চলমান আন্দোলনকে আগামী ঈদুল আজহা পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। নেতৃবৃন্দ আশা করেন যে শিক্ষা মন্ত্রণালয় ঈদুল আজহার আগেই প্রজ্ঞাপনের মাধ্যমে দাবিগুলো বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। এর ব্যত্যয় হলে আগামী ঈদুল আজহার পরে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলবে। জোটের আহ্বায়ক অধ্যক্ষ মাইনুদ্দিনের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি। লিখিত বক্তব্যে তিনি শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধির সাহসী ঘোষণা দেয় বিদায়ী শিক্ষা উপদেষ্টা শীর্ষ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং নতুন শিক্ষা উপদেষ্টাকে স্বাগত জানান। জাতীয় প্রস্তাবের সামনে 22 দিনের আন্দোলনের খবর সম্প্রচার করায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দকে ধন্যবাদ জানান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের প্রতি। তিনি ধন্যবাদ জানিয়েছেন প্রেস ক্লাবের আন্দোলনরত অংশগ্রহণকারী শিক্ষক কর্মচারীদের। তিনি আন্দোলনের বিজয়কে এমপিভুক্ত প্রায় 6 লক্ষ শিক্ষক কর্মচারীদের জন্য উৎসর্গ করেছেন। আমরা ইতিমধ্যে আমাদের লিখিত প্রেস ব্রিফিং আমরা শেষ করেছি। আমি আবারও বিশেষভাবে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যে সমস্ত সাংবাদিক ভাইয়েরা আপনারা আমাদেরকে এবং আপনাদের নিউজ প্রচারের মাধ্যমে আমাদের দাবিটাকে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। গোয়েন্দা সংস্থার ভাইদের প্রতি ওনারা একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত ভালো ব্যবহার করে আমাদেরকে সহযোগিতা করেছেন। আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনী তাদেরকেও ধন্যবাদ জানাই। তাদের সাথে আমাদের একটু হেজিং হয়েছে, আপনারা জানেন। আমাদের শিক্ষকদেরকে তারা একদিন পিটিয়েছিল, আমাকে গ্রেফতার করেছিল, আমার 2 জন শিক্ষককে গ্রেফতার করেছিল। পরবর্তীতে শিক্ষকদের প্রতিবাদের মুখে তারা আমাদেরকে ছেড়ে দিয়েছে। আমিও হয়তো ওনাদের জায়গায় থাকলে আমিও হয়তো একটু হার্ডলাইনে যেতাম। তো এরপরে সার্বিকভাবে ওনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আমাদের 5 লক্ষাধিক শিক্ষক যারা এই প্রোগ্রামে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, অনেকে আসতে পারেন নাই, দোয়া করেছেন, ফেসবুকে লেখালেখি করেছেন, সকলের প্রতি আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমার বক্তব্য শেষ করছি, যদি আপনাদের কোয়েশ্চেন থাকে আপনারা নিতে পারেন। আমি অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি, সদস্য সচিব এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট, সভাপতি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম, অধ্যক্ষ কাতলা সেন কাদিরিয়া কামিল মাদ্রাসা মামিসি। হ্যাঁ, আমরা আমাদের শিক্ষক উপদেষ্টা মহোদয় অত্যন্ত সজ্জন এবং অত্যন্ত ভালো মানুষ। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এই 22 দিনে আমাদের নেতৃবৃন্দ ওনার বিপক্ষে একটি কটু কথা বলেন নাই। ওনার প্রতি আমাদের আগেও আস্থা ছিল, আন্দোলন চলাকালীন সময়ে ছিল, এখনো আছে। আমরা মনে করি আজকে আমি ইতিমধ্যে প্রায় 18টি আমি সংগ্রহ করেছি, ইংরেজি 3টি এবং আপনার বাংলা দৈনিক বাকিগুলো। 18টা দৈনিকের মধ্যে লিড নিউজ আসছে আমাদের এই সংবাদটি। তো আমি মনে করি ওনার মুখের কথা, ওনার প্রতি আমাদের যে আস্থা এবং সম্মানটা রয়েছে, আমি মনে করি ওনার মুখের কথাই আমাদের জন্য প্রজ্ঞাপন। সেই সম্মান এবং আস্থার জায়গা থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আপাতত আমরা আমাদের কর্মসূচিটাকে আমরা অব্যাহত রাখছি না এবং দাখিল এবং এসএসসি পরীক্ষা বর্জনের যে আমরা ঘোষণা দিয়েছিলাম ওইটাও আমরা স্থগিত করেছি। যমুনার সামনে ঈদের নামাজ পড়ার আমরা ঘোষণা দিয়েছিলাম, এটাও আমরা আপাতত স্থগিত করেছি। আমরা ঈদুল আজহা পর্যন্ত অপেক্ষা করতে চাই। আমরা দেখবো যদি ঈদুল আজহা থেকে ওনাদের কথা অনুযায়ী ওনারা যদি কাজ করেন তাহলে আলহামদুলিল্লাহ, যদি না করেন ঈদের পরে আমরা হয়তো আবার আসবো ইনশাল্লাহ। জি, আপনারা প্রজ্ঞাপনের জন্য এই আন্দোলনটা স্থগিত করছেন কিনা? দ্বিতীয় প্রশ্ন হলো আপনারা কতগুলো প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করছেন? আমাদের বাংলাদেশে এমপিভুক্ত প্রতিষ্ঠান প্রায় 31,000, স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি। আমরা সবার প্রতিনিধিত্ব করছি। আর আমরা যেহেতু আসলে এই সরকার ক্ষমতায় আসার পরে অনেকগুলো আন্দোলন হয়েছে, প্রায় 200-র উপর আন্দোলন ফেস করতে হয়েছে। আমাদের বিবেকের জায়গা থেকে মনে হয়েছে যে মন্ত্রণালয় যেহেতু আপনার স্পষ্টভাবে ব্রিফিং করেছে এবং আজকের সকল জাতীয় দৈনিকে, এই জন্য আমাদের কাছে মনে হয়েছে ওনাদের উপর আস্থা রেখে আমাদের এই আন্দোলনটা স্থগিত করা দরকার। এবং আমরা আশা রাখি, বিশ্বাস করি ওনারা যেভাবে কথা বলেছেন ওনারা এই কথা রাখবেন। কারণ হচ্ছে উনি কোনো রাজনীতিবিদ না, উনি আমাদেরকে খুশি করার কোনো দরকার নেই এবং উনি কোনো রকমের আপনার কূট কৌশলের আশ্রয় নেবেন না, আমরা বিশ্বাস করি। উনি হৃদয় থেকে যা অন করে এটাই আমাদেরকে বলেছেন, আমরা বিশ্বাস করি এবং উনি এটা করবেন, আমাদের বিশ্বাস।
নাকি চলে যাচ্ছে? জি ইনশাল্লাহ আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে জানানোর জন্য মূলত আমরা ব্রিফিংটার আয়োজন করেছি। এটার জন্য মূলত আজকে এই আয়োজন। আর আমরা আরেকটি বিষয়, আমাদের যিনি নতুন উপদেষ্টা এসেছেন উনি একজন শিক্ষাবিদ এবং উনি শিক্ষা নিয়ে ওনার অনেক গবেষণা রয়েছে, আপনারা হয়তো জেনে থাকবেন। পাশাপাশি উনি একজন মানবাধিকার কর্মী। আমরা আমাদের জোটের পক্ষ থেকে আমাদের নতুন মাননীয় শিক্ষা উপদেষ্টাকে আমরা স্বাগত জানাই। আমরা তার পাশে থাকতে চাই, তিনি যাতে আমাদেরকে পাশে নিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে পরিচালনা করেন। আমরা তাকে সর্বতোভাবে জোটের পক্ষ থেকে সহযোগিতা করবো ইনশাল্লাহ।